প্রেয়সী কখনো কুৎসিত হয় না, তাহলে কুৎসিত কে? আজকের এই মুভিটি আমাদের চিন্তা করতে বাধ্য করবে, আসলে এই সমাজে কুৎসিত কারা। তো দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতেই একজন বয়স্ক অন্ধ লোক বলছিল যে এটা একটা ভুল ধারণা যে অন্ধ মানুষ সৌন্দর্য বুঝে না। আমার মতো অন্ধ লোকেরা আসলে চিন্তা করতে পারে সৌন্দর্য হিসাবে মানুষ কি দেখে। আমি বছরের পর বছর দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরিয়ে বেরিয়েছি, আর বিভিন্ন প্রাচীন মূল্যবান জিনিস ছোঁয়ার মাধ্যমে সেগুলোর সৌন্দর্য বোঝার চেষ্টা করেছি। তারপর আমরা বুঝতে পারি সজিন নামের একটি মেয়ে তার টিমের সঙ্গে লিমিয়ং গিও, যে কিনা কোরিয়ার অনেক বিখ্যাত একজন স্টেম খোদাই শিল্পী ছিলেন, তার ইন্টারভিউ নিচ্ছিল। সে বলে, আপনার হাতে অনেক ট্যালেন্ট আছে, আপনার এই হাতগুলোর যত্ন কিভাবে নেন? গিও বলে, এই হাতগুলো আমার চোখের মতো, এগুলো দিয়ে আমি দেখি, অনুভব করি। গিওর ছেলে ডংওয়ানও সেখানে এক সাইডে দাঁড়িয়ে তাদের ইন্টারভিউ দেখছিল। তখন সজিন গিওর হাতে আঘাতের দাগ খেয়াল করে আর জিজ্ঞাসা করে, আপনার হাতে এই দাগগুলো কিভাবে এলো? গিও কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায় আর হাতগুলো টেবিল থেকে সরিয়ে নেয় আর বলে, যখন আমি ছোট ছিলাম তখন নিজেকে আঘাত করি, কারণ আমাদের মতো লোকেদের কাছে নতুন কোনো কিছু শেখা অনেক কঠিন ছিল। সজিন অনেকটা সিম্পাথি দেখায়, তারপর জিজ্ঞাসা করে, আপনি একজন স্ট্যাম্প ইনগ্রেভিং আর্টিস্ট, কিন্তু আপনি একজন সিঙ্গেল ফাদার। আপনার ছেলে যে কিনা একটি কোম্পানি চালাচ্ছে চিয়ংপুং এনগ্রেভিং নামে, একজন সিঙ্গেল ফাদার হিসাবে আপনি আপনার সন্তানকে কিভাবে বড় করেছেন? এই বিষয়ে হয়তো বা আমাদের অডিয়েন্স অনেক বেশি কিউরিয়াস। গিয়েও বলে, কিউরিয়াস হওয়ার কি, প্রত্যেকটা প্যারেন্টস তার সন্তানকে অনেক সুন্দরভাবে বড় করে। তারপর সজিন একটু জোর দিয়ে বলে, আপনার স্ট্রাগলের দিনগুলো সম্পর্কে যদি আমাদের বলতেন। গিয়েও একটু অন্যমনস্ক হয়ে যায় আর বলে, সেই দিনগুলো অনেক বেশি কঠিন ছিল। তারপর সে একটু সময় নেয় আর ডংওয়ানকে বলে তার একটু ব্রেক দরকার। সজিনও অনেক পোলাইটভাবে বলে, আমি বুঝতে পারিনি এত সময় চলে গিয়েছে, সমস্যা নেই, আপনি ব্রেক নেন। তারপর সজিনকে হুয়ান তার বাবার অ্যাচিভমেন্টগুলো দেখাচ্ছিল। তখন তারা একটি ফটো দেখে যা অনেক পুরাতন ছিল, তার বাবার প্রথম যখন দোকান খুলেছিলেন তখনকার ছিল। হুয়ান বলে, তখনকার এই একটি মাত্রই ফটো আমার কাছে আছে। সজিন বলে, তুমি দেখতে তোমার বাবার মতো হয়েছ। সে বলে, আমারও তাই মনে হয়, আমি একদিন আমার বাবাকে বলেছিলাম আমি তোমার মতো দেখতে। সজিন বলে, তিনি কি বললেন? সে বলে, তিনি নীরবভাবে চিন্তা করলেন আমি কেমন হতে পারি, কারণ তিনি জন্মগতভাবেই অন্ধ ছিলেন। সজিন বলে, তিনি নিজেকে কখনো দেখতেই পারেননি, আমি এমনভাবে কখনো চিন্তাই করিনি। তখনই তার বাবা সেখানে চলে আসেন। তারপর তারা শ্যুট আবার কন্টিনিউ করে। সজিন ক্যামেরাম্যানকে বলে তার বাবার হাতের দিকে ফোকাস করার জন্য। এসব দেখে ডুংওয়ান দীর্ঘ নিঃশ্বাস নেয়। তারপর সিন পরিবর্তন হয়। ডুংওয়ান তার বাবাকে নিয়ে কফি দেয় আর জিজ্ঞাসা করে, ইন্টারভিউ দেওয়া কি তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে? তার বাবা বলে, লাস্ট ইন্টারভিউ শ্যুট অর্ধেক দিন হয়েছিল, কিন্তু এই শ্যুট সারাদিন চলেছিল। হুয়ান বলে, একটু কষ্ট হলেও করার চেষ্টা করো, কারণ এটা আমাদের স্টুডিওর জন্য ভালো, আর টিভিতে আসা এত সহজও না। তার বাবা বলে, যদি তোমার জন্য ভালো হয় তাহলে আমি এটা করব, সমস্যা নেই। কিন্তু ইয়াং প্রডিউসার পুরোটাই মাথা ব্যথা, কেন যেন সবসময় আমাকে বাচ্চাদের মতো ট্রিট করে, এটা করো না, এটা করো। জিও স্মাইল করে আর বলে, সব প্রডিউসারই এমন হয়, তুমি এটা নিয়ে বিরক্ত হয়েও না। তখন বাবা ছেলে দুজনেই স্মাইল করছিল এবং দুজন খুব ভালো সময় কাটাচ্ছিল। তখনই গিওর ফোনে একটি কল আসে। সে কলটা রিসিভ করলে জানতে পারে পুলিশ স্টেশন থেকে কল করা হয়েছে ইয়ংহি সম্পর্কে বলার জন্য। সে বলে, উনি আবার কে? তারা উত্তরে বলে, জানো না, উনি তোমার মা। গিয়ে হতবাক হয়ে তার বাবার দিকে তাকায়। তারপর সে মর্গে আসে আর একটি কঙ্কাল দেখতে পায়, যেটা কিনা 40 বছর পুরাতন। বলে, কিভাবে বুঝতে পারলেন এটি আমার মা? তারা বলে, আমরা আন্দাজ করেছি, কারণ আমরা একটি আইডি কার্ড সেখানে পেয়েছি। এই কঙ্কালটি খুঁজে পাওয়া গেছে যখন একটি পাহাড়ের কনস্ট্রাকশনের জন্য খোদাই করা হচ্ছিল। তারা তাকে সেখানে পাওয়া পার্সোনাল কিছু জিনিস দেয় আর বলে, কঙ্কালের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে 40 বছর আগে একে মাউন্টেনে কবর দেওয়া হয়েছিল। কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাক্সিডেন্ট কি না, কিন্তু যেভাবে কবর দেওয়া হয়েছিল দেখে মনে হচ্ছে মার্ডার ছিল। গিয়েও তার মায়ের ন্যাশনাল আইডি কার্ড দেখছিল, যেখানে তার মায়ের নাম লেখা ছিল জংইয়ং হি। তারপর আমরা দেখি তার মায়ের ফিউনারেলের প্রোগ্রাম ছিল, যেখানে তেমন কোনো গেস্ট ছিল না। তার মায়ের কোনো ফটোও ছিল না, তার বাবা একা বসেছিলেন। সে তার বাবার কাছে যায়। তার বাবা জিজ্ঞাসা করে অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে কিনা। সে বলে, এখনো কেউ আসেনি, কিন্তু তারা সংবর্ধনা পাঠিয়েছে। গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, এটা সত্যি ছিল না তাই না যে মা আমাদের দেখে পালিয়ে গিয়েছে? তার বাবা বলে, আমি এমনটা ভেবেছিলাম। আমি কাজ থেকে ফিরে এসে দেখি তুমি রুমে একা ছিলে, তোমার মা ছিল না, আর কখনো ফিরেও আসেনি। সে জিজ্ঞাসা করে, কেউ কি তার খোঁজ নিতে আসেনি? তার বাবা উত্তরে বলে, কখনোই না, আমাদের কোনো পরিবারই ছিল না যে এই বিষয়ে কথা বলবো। গিয়ে জিজ্ঞাসা করে, তার মায়ের কি কোনো শত্রু ছিল? তার বাবা বলে, অবশ্যই না, তোমার মা খুবই কাইন্ড একজন পার্সন ছিলেন। তখনই সেখানে সজিন আর তার ফ্রেন্ড আসে। সে তার বাবাকে বলে, প্রডিউসার এসেছে। সে গিয়ে তাদের ওয়েলকাম করে।
তারপর তারা খাবার টেবিলে বসে। সজিন খেয়াল করে তেমন কোনো গেস্টই ছিল না। গিয়েও বলে পডকাস্ট শুটিংয়ের মডিউলে এসব কিছু হয়ে গেল, হয়তোবা এর কারণে কন্টিনিউ করা নাও পসিবল হতে পারে। কিন্তু সজিন খুব সুন্দরভাবে বলে কোনো সমস্যা নেই, আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথেই কাজ করব। যেহেতু শিডিউল করা আছে তাই চেঞ্জ না করাই ভালো। এই মুহূর্তে ইমোশনগুলো আরো বেশি রিয়েল মনে হবে। গিয়েও ভালোভাবে কোনো কিছু বলে ওঠার আগেই দেখে আরো কিছু গেস্ট এসেছে। সে কাছে গিয়ে জানতে পারে তার মায়ের সাইডের রিলেটিভরা এসেছে। তারা পরিচয় দেয় তারা ইয়ংহির বোন, মানে তার খালা আর খালার ছেলে এসেছিল। তারপর গিয়েও তার বাবার সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়ে খাবার টেবিলে বসে। তার খালাতো ভাই বলে, যখন পুলিশ স্টেশন থেকে কল এসেছিল তখনই বুঝতে পেরেছিলাম এটাই সঠিক সময় এখানে আসার। যতই যাই হোক না কেন তিনি আমার আন্টি ছিলেন। গিয়েরও এটা শুনে কিছুটা ভালো লাগে। তারাও রেসপেক্ট শো করছিল। সজিন একটু দূরে টেবিলে বসে তাদের কথাগুলো শুনছিল আর পর্যবেক্ষণ করছিল। একটু পরেই তার খালাতো ভাই বলে ওঠে, আমরা এখানে একটা বিষয় স্পষ্ট করার জন্য এসেছি। আমার নানা কিছু প্রপার্টি রেখে গিয়েছিলেন, যে প্রপার্টিতে তার প্রত্যেক মেয়ের নাম ছিল। আমার মায়ের উপর যে প্রপার্টির অংশ পড়েছে তোমার মায়ের নামও সেখানে আছে। আমরা চাই না এই প্রপার্টি অন্য কারো সঙ্গে শেয়ার করতে। কেউ কিছুই বুঝে উঠতে পারে না। তারপর তার খালাতো ভাই বলে, আমার মায়ের কাছে যতটুকু জানতে পেরেছি তোমার মা ছোট বয়সেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি আমাদের সাথে কখনোই ছিলেন না, তাই এই সম্পদের উপর তার কোনো অধিকার নেই। গিয়েও বলে, আমি বুঝতে পারছি, আমার টাকার কোনো প্রয়োজন নেই, তাই চাইলে তুমি এটা রাখতে পারো, কোনো সমস্যা নেই। এমন টাইমে টাকার বিষয় ডিসকাস করা সঠিক মনে হচ্ছে না। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? তার বাবা বলে হ্যাঁ। তারপর খালাতো ভাই বলে, আমি দুঃখিত, আমি মনে করেছিলাম তুমি এই বিষয়ে রাজি হবে না। যেহেতু তুমি রাজি আছো তাহলে ভালো হবে যদি এই বিষয়টা রেকর্ড করে ফেলি। গিয়ে অনেকটা অধৈর্য হয়ে বলে, আমি পরে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে কুরিয়ার সার্ভিসে সবকিছু পাঠিয়ে দেব। এটা শুনে তার খালাতো ভাই অনেক বেশি খুশি হয়ে যায়। গিয়েও অনেক বেশি কষ্ট পায় কিন্তু বুঝতে দেয় না, আর বলে মায়ের ফটো ছাড়া এরকম প্রোগ্রাম করতে অনেক বেশি অস্বস্তি লাগছে। আমার একটা উপকার করুন, আমাকে আমার মায়ের একটি ফটো এনে দিন। তারা বলে তার কোনো ফটোই নেই, সে ফটো তুলতে পছন্দ করতো না, আর তার মুখ অনেক বেশি কুৎসিত ছিল। গিয়ে অবাক হয়ে তাদের দিকে তাকায়। সজিনও এসব কিছু শুনছিল। সে বলে, কুৎসিত মানে কি? তারা বলে তার ব্যক্তিত্ব ভালো ছিল। কুৎসিত মানে এমন না যে সে দেখতে মনস্টার বা অন্য কিছু ছিল। একটু বিরক্ত হয়ে মহিলাটি বলে, কুৎসিত মানে কুৎসিত। গিয়েও বলে উঠে, আপনি বারবার এরকম কেন বলছেন? আর আপনারাই তো বলেছিলেন সে ছোট থাকতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বাড়ি থেকে তো আর কেউ এমনি এমনি পালায় না, নিশ্চয়ই কোনো কিছু হয়েছিল। একটা ছোট্ট বাচ্চা বাড়িতে আর ফিরল না, আপনারা কোনো খবরও নিলেন না তার সাথে কি হলো না হলো। হয়তোবা সে কিডন্যাপ হয়েছিল বা কোনো বিপদে পড়েছিল। তারা বলে, এরকম কুৎসিত একটি মেয়েকে কেই বা কিডন্যাপ করবে? আরেকজন আন্টি বলে উঠে, সে আমাদের প্রতিবেশীকে গিয়ে অদ্ভুত গল্প বলেছিল। গিয়েও জানতে চায় কি ধরনের গল্প। আন্টি বলে, সে বলেছিল সে আমাদের বাবার সঙ্গে অন্য একটি মহিলাকে আনড্রেস অবস্থায় দেখেছিল তার রিয়েল এস্টেট অফিসে। তাই আমাদের মা রেগে গিয়ে তাকে খুব বাজেভাবে মারেন। তারপর সে কিছুদিন অসুস্থ ছিল আর তারপর বাড়ি ছেড়ে চলে যায়। আরেকজন আন্টি বলে ওঠে, সে শুধু যায়নি, সে মায়ের সব জুয়েলারি এবং দামি জিনিসও নিয়ে চলে গিয়েছিল। মায়ের কাছে সে মেয়ে না, সে একজন চোর ছিল। গিয়েও বলে উঠে, এমনটা একদমই ঠিক হয়নি। একজন হাজব্যান্ড যে কিনা চিটিং করেছে, পানিশমেন্ট পাওয়ার কথা ছিল তার নাকি সেই বাচ্চাটার? এক্ষেত্রে তো মায়ের দোষ ছিল। কিন্তু আরেকজন আন্টি বলে উঠে, আমরা খুব পারফেক্ট ফ্যামিলি ছিলাম, সে তার উল্টাপাল্টা গল্পগুলো দিয়ে আমাদের পরিবারকে ধ্বংস করেছে। গিয়ে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর তাকে বলে এরকম না বলার জন্য। আরেকজন আন্টি বলে, এই পর্যন্ত আমরা যা জানতাম তার সম্পর্কে সবকিছু বলেছি, আর কিছু বলার নেই। এরপর আমরা তার সঙ্গে কোনো যোগাযোগও রাখিনি। আর সে যে জুয়েলারিগুলো নিয়ে গিয়েছিল সেগুলোর দাম সেই প্রপার্টিগুলোর দামের সমানই হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তাদের দিকে তাকিয়ে সে হতভম্ব হয়ে হাসছিল। তারপর সে বাইরে বের হয় আর সিগারেট খাচ্ছিল। কেউ একজনের কথা শুনতে পায়। খেয়াল করে দেখে সজিন, যে কিনা তার বসের সঙ্গে কথা বলছিল, আর বলে এখানে একটি খুব বড় নিউজ আছে যেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তাই সে তার বসের কাছ থেকে সময় যাচ্ছিল। তার বস এতে রাজি হয়ে যায়। পরের দিন গিয়েও আর তার বাবা খালারা সবাই মর্গে আসে কঙ্কালটি দেখার জন্য। খালারা এমন ভান করছিল যে গন্ধে তারা শ্বাস নিতে পারছিল না, নাক ধরা অবস্থায় ছিল। ডাক্তার তাদের বলে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি প্রত্যেকটা হাড়কে সুন্দরভাবে জোড়া লাগানোর। আপনাদের কোনো শেষ ওয়ার্ড থাকলে অবশ্যই তাকে উইশ করে বলতে পারেন। তার একজন খালা অনেক বেশি ওভার রিয়েক্ট করছিল আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল। এক পর্যায়ে বমি বমি ভাব করছে বলে সেখান থেকে বের হতে যায় আর ভুলবশত তারা মায়ের কঙ্কালটির মাথা মাটিতে ফেলে দেয়। ডাক্তার বলে, এটি জোড়া লাগাতে আমার কত সময় লেগেছে জানেন? তার আন্টি বলে উঠে, এটি শুধু একটি কঙ্কাল, এত রিয়েক্ট করার কি? এটা শুনে গিয়েও পুরোই হতভম্ব হয়ে যায়।
তারপর সবাই আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই গিয়োর ফোনে একটি কল আসে। সজিন তাকে ফোন করে জিজ্ঞাসা করছিল সেই বিল্ডিংটি চিনে কিনা, এটাতে তার মা বাবার প্রথম দেখা হয়েছিল। সে বুঝতে পারছিল না। পরে বলে তার বাবার সেই ফটোতে থাকা ব্যাকগ্রাউন্ডের বিল্ডিংটি, যেখানের আশেপাশে জিজ্ঞাসা করে জানতে পেরেছে তার মা আগে একটি গার্মেন্টসে কাজ করতেন, যেটার নাম ছিল চিয়ংপুং। চিয়ংপুং ইনগ্রেভিং বর্তমানে তাদের কোম্পানির নাম। আর চিয়ংপুং গার্মেন্টস, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমি ওই ফ্যাক্টরির কিছু লোকেদের সঙ্গে দেখা করব। তারা বলেছে তারা তোমার মাকে চিনে। তাই যদি তুমি কালকে ফ্রি থাকো তাহলে আমার সাথে তাদের সঙ্গে দেখা করতে পারো। পরের দিন লোকেশন অনুযায়ী গিয়েও যখন যায় তখন দেখে সজিন তার ব্যাগের মধ্যে ক্যামেরা লুকাচ্ছিল। সে বিষয়টি দেখেও না দেখার ভান করে এবং তার কাছে যায়। তারপর তারা একসঙ্গে গার্মেন্টসের সেই লোকেদের সঙ্গে দেখা করে। সজিন ভালো সাদার অভিনয় করতে অনেক এক্সপার্ট ছিল। সে নিজেকে টিভি প্রডিউসার এবং গিয়োকে তার রাইটার হিসেবে পরিচয় দেয়। সে তাদের কথাগুলো রেকর্ড করা শুরু করে। সে তাদের কাছে গিয়ে ওর মার সম্পর্কে জানতে চায়। তাদের একজন বলে ওঠে হঠাৎ সে একদিন ফ্যাক্টরিতে আসা বন্ধ করে দিয়েছিল। আমরা ভেবেছিলাম সে পালিয়ে গিয়েছে। তারপর সজিন জিজ্ঞাসা করে তার কি কাছের কেউ ছিল। আরেকজন বলে ওঠে তার সব থেকে কাছের ছিল সেই অন্ধ লোকটি যার সাথে সে বিয়ে করেছিল। তারপর তারা বলে তার মার চেহারার জন্য তাকে ডং অরি বলে ডাকতো এবং তারা হাসছিল। গিও এসব কিছু একটু শুনতে পারছিল না। আরেকজন বলে ওঠে এই নামের পিছনে আরেকটি কাহিনী আছে। তারপর আমাদের অতীতের সিন দেখানো হয়। যুদ্ধের পর কোরিয়া নতুনভাবে গঠন হচ্ছিল। নারী পুরুষ সবাই কাজে ব্যস্ত ছিল। ইয়ংবে গিওর মা ও সেখানে কাজ করত। কাজের সময় এক পর্যায়ে তার ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে বসের কাছ থেকে পারমিশন নিয়ে ওয়াশরুমে যায়। বস তাকে 1 মিনিট সময় দেয় ফিরে আসার জন্য, কিন্তু ওয়াশরুমে গিয়ে সে দেখে অনেক লম্বা লাইন। তাই বসের কথা অনুযায়ী সে 1 মিনিট পর আবার কাজে ফিরে আসে। আর কিছুক্ষণ পর তার প্যান্টে এই কাজটি সেরে ফেলে, যার কারণে প্রত্যেকে এই বিষয় নিয়ে হাসাহাসি করে এবং তার প্রতি সবার দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যায়। প্রেজেন্টেও তারা হাসাহাসি করছিল আর বলছিল তার চেহারাও অনেক বেশি কুৎসিত ছিল। আর এরকম কাজও সে করেছিল, যার কারণে তারা তাকে ডং অগ্রি বলে ডাকতো। মানে তাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা কাজ করছিল না। সজিন অনেক বেশি কিউরিওসিটি নিয়ে জিজ্ঞাসা করে আসলে উনি দেখতে কেমন ছিলেন, ফেসিয়াল শেপটা তার কীরকম ছিল। মহিলা বলে ওঠে সঠিক বলতে পারছি না, কিন্তু দেখতে মোটেও সুন্দর ছিল না, অনেক কুৎসিত ছিল। গিয়ে জিজ্ঞাসা করে তার কোনো ফটো পাওয়া যাবে কি না। তখন একজন বলে ওঠে তখনকার সময় অনেক বেশি ফটো তোলা হতো না, কিন্তু আমাদের গার্মেন্টসের বস বেকের কাছে ফটো থাকতে পারে। ফর্ম ফিল আপের সময় তিনি ফটো তুলেছিলেন। সজিন জিজ্ঞাসা করে তার কি কোনো শত্রু ছিল। প্রথমে একজন বলে মনস্টারের মতো ছিল, অনেকটা নোংরাও ছিল, তাকে কেউ একটা পছন্দ করতো না, কিন্তু সে একজন ভালো মানুষ ছিল এবং তার কোনো শত্রুও তৈরি হয়নি। আরেকজন বলে ওঠে সে সবকিছুর মধ্যে একজন অন্ধ মানুষকে বিয়ে করেছে। আমরা ভেবেছিলাম হয়তোবা সে খুব ভালো জীবনযাপন করছে। তারপর আরেকজন বলে ওঠে সে একটা জিনিসে ইনভলভ ছিল, তার বস বেকের সাথে। বাকিরা বলতে চাইছিল না, কিন্তু তারপর তারা বলে এই সম্পর্কে জিনসুকের সঙ্গে কথা বলতে। ক্যাফে থেকে বেরিয়ে গিয়োর মনে ক্রমশ এই অনুভূতিটা আরও গভীর হতে থাকে। তার মায়ের অতীতের জীবনের দিনগুলো হয়তো তার কল্পনার চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল। সাক্ষাতের পর সজিন এক সিনিয়রকে ফোন করে এবং 40 বছর আগের একটি পোশাক কারখানার মালিককে খুঁজে বের করার জন্য সাহায্য চায়। গিও সজিনকে বলে এতে আর ইনভলভ না হওয়ার জন্য, এটা তাদের পারিবারিক ব্যাপার আর সে নিজে থেকে বাকি সত্যিটা খুঁজে বের করবে। কিন্তু সজিন জোর দেয় আর বলে সত্য জানাটা জরুরি। পরের দিন গিও আর সজিন জিনসুকের সঙ্গে দেখা করতে যায়, যিনি ওই কারখানার সেলাই কাজ করতেন। তিনি তাদেরকে ওই দিনের হয়ে যাওয়া ঘটনা সম্পর্কে বলেন। তিনি বলেন এক সন্ধ্যায় ইয়ংহি জিনসুকে কাঁদতে দেখে, আর তখনই জিনসুক লুকিয়ে রাখা সত্যিটা তাকে প্রকাশ করে। সেই ইয়ংহিকে জানায় তাদের বস বেক তাকে রেপ করেছিল। বাইরে থেকে সে দয়ালু এবং সম্মানিত মানুষ বলে মনে হতো, যাকে সবাই বিশ্বাস করত, কিন্তু বন্ধ দরজার আড়ালে সে ছিল একজন ভয়ঙ্কর দানব। পরের দিন কাজে গিয়ে কারখানার ম্যানেজার ঘোষণা করে জিনসুক আজ থেকে কাজে আসবে না, তার বদলে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে। ইয়ংহি তখন তার পক্ষে কথা বলতে চায়, তখন ম্যানেজার তাকে নিজের কাজে মন দিতে বলে। এসব অন্যায় মেনে নিতে না পেরে ইয়ংহি ক্ষিপ্ত হয়ে বেকের অফিসে গিয়ে ঢুকে পড়ে এবং জিনসুকের সঙ্গে যা হয়েছে তা নিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কথা শোনার বদলে বেক লুক লাগিয়ে তাকে তাড়িয়ে দেয়। সেই রাতে ইয়ংহি কাগজের মধ্যে একটি নোট লিখে বেক কীভাবে নারীদের নির্যাতন করেছিল তা প্রকাশ করে দেয় এবং পরের দিন সেগুলো সে বাজার জুড়ে ছড়িয়ে দেয়। পরের দিন সকালে বেক কারখানায় আসলে সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। লোকজন তাকে এড়িয়ে চলতে থাকে, দূর থেকে তার দিকে তাকাচ্ছিল আর ফিসফিস করছিল। ক্ষিপ্ত হয়ে বেক কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার জন্য ম্যানেজারের উপর চওড়া হয়। তারপর তার রাগ ঘুরে যায় ইয়ংহির দিকে এবং সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
কয়েক মিনিট পরেই জিনসুক এসে ইয়ংহিকে চড় মারে। যদিও সে জানতো ইয়ংহি শুধু তাকে সাহায্য করতে চেয়েছিল, তবুও সে মনে করছিল তার জন্য এটা অপমানের বিষয়। তার মনে হচ্ছিল ইয়ংহির কারণে তাকে সেই লজ্জা আর মানুষের দৃষ্টির মুখোমুখি হতে হয়েছে। তবে প্রেজেন্টে জিনসুক মনে করে যদি ইয়ংহির মৃত্যুর জন্য বেগ দায়ী থাকে, তাহলে সেই দোষের একটি অংশ তার উপরও আসে। এসব কথা শুনে সোজিন এবং গিও দুজনে গভীরভাবে নার্ভাস হয়ে যায়। সোজিন বলে, আমাদের বেকের সঙ্গে দেখা করতে হবে, তাকে তার কৃতকর্মের জন্য মুখোমুখি দাঁড় করাতে হবে। মনে করো যে এইবার তার পাপের মূল্য চুকানোর সময় এসেছে। তারা দুজন একসঙ্গে বেকের বাড়িতে যায়। ভিতরে ঢুকে তারা দেখতে পায় এক বৃদ্ধ লোক বিছানায় শুয়ে আছে। বসে উঠতেও তার কষ্ট হচ্ছে। ঘরের ভিতরে বাতাসটা তীব্র দুর্গন্ধে ভারী, আর দেয়াল জুড়ে আজে বাজে ছবি লাগানো ছিল, যা পুরো জায়গাটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলছিল। সুজিন তাকে টাকা দিয়ে ঘুষ দেয় এবং জিজ্ঞাসা করে সে কি ইয়ংহি নামে একজন নারীকে মনে করতে পারছে। সজিন বলে মামলার সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, আর এমনকি যদি ইয়ংহিকে সে হত্যা করে থাকে তবু তার কোনো শাস্তি হবে না। বেক কথা শুনে তারপর একটু দুর্বলভাবে একটি স্মাইল দেয়, আর এমন কিছু বলে যা কেউ আশাই করেনি। সে বলে ইয়ংহিকে যে লোকটি হত্যা করেছিল তাকে কি কখনো ধরা হয়েছিল। সুজিন একটু জোর দিলে বিন্দুমাত্র দ্বিধা না করে বেক বলে ইয়ংহির অন্ধস্বামী তাকে হত্যা করেছিল। তারপর আমাদের অতীতের সিন দেখানো হয়। একসময় বেক গর্বের সঙ্গে গিওকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। সে প্রশংসা করেছিল অন্ধ হয়েও কিভাবে গিও কয়েক মিনিটের মধ্যে শূন্য থেকে নিখুঁত সিল খুদাই করতে পারে। একজন রিয়েল মাস্টার ছিল। কিন্তু রাত বাড়ার সাথে সাথে এবং মদের নেশা চড়ার পর বেকের সুর বদলে যায়। সে অভিযোগ করতে থাকে ইয়ংহি নাকি তাকে নানা ঝামেলায় ফেলছে। হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই সে গিওর মাথার উপর বিয়ার ঢেলে দেয় এবং তাকে অকৃতজ্ঞ বলে উপাস করে। গিওর আগে জ্বলতে থাকে, কিন্তু অপমান নীরবে সহ্য করা ছাড়া তার আর কিছু করার থাকে না। পরে সেই রাতে ইয়ংহি আর গিও একসঙ্গে বাড়ির পথে রওনা হয়। পথে তাদের ঘিরে ধরে কয়েকজন গুন্ডা, যারা বেকের নির্দেশে কাজ করতে এসেছিল। তারা শাস্তি দেওয়ার নামে নির্মমভাবে ইয়ংহিকে মারধর করে। গিয়েও কিছুই করতে পারে না, শুধু হাত জুড়ে তাদেরকে থামার জন্য অনুরোধ করতে থাকে। গুন্ডারা চলে গেলে সে হামাগুড়ি দিয়ে তার ওয়াইফের কাছে যায় এবং চেক করে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা। যখন বুঝতে পারে যে সে জীবিত আছে, তখন সে কিছুটা স্বস্তি পায়। কিছুদিন পর ইয়ংহি সরাসরি বেকের অফিসে গিয়ে খুবে তাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে টেনে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড রেগে গিয়ে বেক তার লোকেদের নির্দেশ দেয় এবার যেন তাকে পুরোপুরি সরিয়ে ফেলা হয়। কাজটা ঠিক মতো শেষ করতে হবে। কিন্তু সেখানে তারা একটি অপ্রত্যাশিত দৃশ্য দেখে। ঘন জঙ্গলের ভিতরে তারা দেখে গিও ইয়ংহির মৃতদেহ কাঁধে নিয়ে যাচ্ছে। তারপর সে তাকে একটি খাদের নিচে ছুঁড়ে ফেলে একা একাই ঘরের পথে ফিরে যায়। যেহেতু দেহটি কবর দেওয়া ছিল না, তাই পরে বেকের লোকেরা ইয়ংহিকে গিয়ে মাটির নিচে চাপা দেয়। প্রেজেন্টে ফিরে আসে। এসব শুনে ইউহাং ভীষণ বিচলিত হয়ে পড়ে। তার আবেগ অনেক বেশি হয়ে যায় এবং সে বেককে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে। সুজিন তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে রাগ করলে সত্য বেরিয়ে আসবে না। কিন্তু এতে ইউয়ান আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে। সে সুজিনের ব্যাগে থাকা লুকানো ক্যামেরাটি টেনে বের করে নেয় আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে হুয়ান তার বাবার মুখোমুখি হয়। সে তার বাবাকে জানায় যে সে বেক নামের সেই লোকের সঙ্গে দেখা করেছে। তারপর সরাসরি জিজ্ঞাসা করে তিনি কি তার মাকে হত্যা করেছিলেন। হুয়ান অবাক হয় যখন তার বাবা বিষয়টি অস্বীকার না করে স্বীকার করেন এবং উল্টো শান্ত স্বরে বলেন তাকে হত্যা না করে আমি কী বা করব। এরপর গিও তার গল্প বলা শুরু করে। সে বলে ছোটবেলায় অন্ধ হওয়ার কারণে আমি নিয়মিত অনেকের হাসির পাত্রর শিকার হতাম, আর জীবনটা অনেক বেশি নিষ্ঠুর আর অসহায় মনে হতো। তবুও নিজের চেষ্টায় সে শিল খোদাই করা শিখে এবং রাস্তায় সেগুলো বিক্রি করে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছিল। বেক যখন তার ট্যালেন্ট দেখতে পারে, তখন বেক তাকে একটি সুযোগ দেয়। সে তাকে একটি দোকান খুলে দেয়, কিন্তু সে অন্ধ হওয়ার কারণে তাও মানুষ তাকে ইগনোর করছিল। কিন্তু সে বেকের প্রতি কৃতজ্ঞ ছিল। বেক অ্যাটলিস্ট তাকে একটি সুযোগ দিয়েছে। একদিন গিওর স্টলে এসে দাঁড়ায় ইয়ংহি। সে তার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলে। জীবনে এই প্রথমবার তার সঙ্গে কেউ এত সুন্দরভাবে কথা বলেছিল। গিও তাকে ফিরিতেই তার নামের একটি শিল তৈরি করে দেয়, যেটা দেখে ইয়ংহি অনেক বেশি খুশি হয়ে যায় আর তার প্রশংসাও করে। সেদিন থেকে ইয়ংহি প্রায় তার কাছে আসতো এবং মাঝে মাঝে তার জন্য খাবার নিয়েও আসতো। গিও বলে জীবনে প্রথমবার মনে হয়েছিল কেউ সত্যিকারে আমারও খেয়াল রাখছে, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে। পাশের দোকানদাররা যখন আমাদের একসঙ্গে দেখতে পায়, তখন তারা মজা করে বলতো এত সুন্দর এক নারীকে বিয়ের সুযোগ হাতছাড়া করা উচিত নয়। শেষমেশ আশেপাশের প্রতিবেশী আর ব্যবসায়ীদের নিয়ে আমাদের বিয়েটা হয়। কিছুদিন পর তোমারও জন্ম হয়। জীবন অনেক কঠিন ছিল, অভাব অনটন অনেকটা ছিল, কিন্তু জীবনে আমরা অনেক বেশি খুশি এবং তৃপ্ত ছিলাম। কিন্তু এক রাতে
আমার এক কাছের বন্ধু আমার বাড়িতে আসে খাওয়ার জন্য এবং ইয়ংহিকে দেখে তার বন্ধু ইয়ংহির প্রশংসা করে। গিয়েও বলে, এত সুন্দর এবং দয়ালু ওয়াইফ বিয়ে করতে পেরে আমি নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ মনে করি। যদিও আমার দুর্ভাগ্য আমি কখনো আমার ওয়াইফের মুখ দেখতে পারবো না। তখন তার বন্ধু এসে উঠে আর বলে, এটা ভালোই যে তুমি তাকে দেখতে পারছো না, কারণ তোমার ওয়াইফ দেখতে অনেকটা মনস্টারের মতো। তোমার তাকে না দেখাই ভালো। সেই মুহূর্তে গিয়ে সত্যটা বুঝতে পারে যে আশেপাশের দোকানিরা তাকে বিয়ে করতে উৎসাহ দিচ্ছিল, তারা কখনো তার সুখ চায়নি। শুরু থেকেই তারা তাকে নিয়ে ঠাট্টা করছিল। তার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, মনে হয় তার সাথে ধোঁকা হয়েছে। সারা জীবন সে অন্ধ হওয়ার কারণে অনেক বেশি হাসি ঠাট্টার পাত্র হয়েছে, কিন্তু কুচিত হওয়ার অপরাধ তার কাছে আরও বেশি লাঞ্ছনকর মনে হচ্ছিল। ধীরে ধীরে সেই তিক্ততা রূপ নেয় ঘৃণায়, আর সে কামনা করতে শুরু করে ইয়ংহি যেন একদিন হঠাৎ করে হারিয়ে যায়। তারপর সেই রাতে সেই ইয়ংহিকে বলে বেকের ব্যাপারে যাতে জড়ানো বন্ধ করে, সতর্ক করে দেয়। তার মতো মানুষের বিরুদ্ধে তারা কখনো জিততে পারবে না। কিন্তু ইয়ংহি কথা শুনে না। সে তাকে বলে, ছোটবেলা থেকেই কুৎসিত হওয়ার কারণে আমি অনেক কষ্ট সহ্য করেছি, আর এটাকে আমি আমার ভাগ্য হিসাবে মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর তুমি আমার জীবনে এলে, তুমি আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছ, সেই সহানুভূতির জুড়েই আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেয়েছি। ইয়ংহি বলতেই থাকে, আর গিয়েও এসব কিছু শুনতে পারছিল না। কুৎসিত শব্দ শোনার মাত্রই তার ভিতরে প্রচুর রাগ আর লজ্জা চলে আসছিল। সে তার হাত দিয়ে ইয়ংহিকে আটকানোর চেষ্টা করে। ইয়ংহিও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। গিয়ের রাগ ঠান্ডা হয়, আর যখন সে ইয়ংহিকে চেক করে তখন বুঝতে পারে সে আর জীবিত নেই। অন্ধ হওয়ার কারণে সে বিশ্বাস করছিল যে কেউ তাকে এসব কিছু করতে দেখেনি, আর সে নিজেকে বুঝায় যে সত্য চিরকাল এভাবে লুকিয়ে থাকবে। সে ইয়ংহির লাশ ঘাড়ে করে নিয়ে যায় আর নিচে ফেলে দেয়, আর আমরা দেখি গার্ডগুলো দেখছিল। প্রেজেন্টে গিয়েও হুয়ানের কাছে জানতে চায়, হয়তোবা সে তার এসব কিছু করার পিছনের কারণগুলো বুঝতে পেরেছে। সে ছেলেকে বলে সে যা কিছু করেছিল সবকিছু তাকে প্রোটেক্ট করার জন্য, শুধু ভালো কিছু দিতে চেয়েছিল আর কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিল। ওয়ান নীরবে শুনে, কিন্তু সে বলে তার মায়ের সাথে অন্যায় হয়েছে। তার বাবাকে ঠেলে চলে যায় আর বলে সে কিছুই বুঝেনি, সে এতটুকু বুঝেছে যে তার বাবা একজন মানুষকে হত্যা করেছে। এরপর আমরা দেখি হুয়ান সুজিনের সঙ্গে দেখা করে ক্যামেরা ফেরত দিতে চায়। সুজিন মনে করে হয়তোবা হুয়ান তার বাবাকে এক্সপোজ করতে এসেছে। সে বলে, বুঝতে পারছি তোমার অনুভূতি, কিন্তু আমি রেসপেক্ট করছি তোমার ডিসিশনকে। ওয়ান তাকে বলে সেসব অপ্রয়োজনীয় ক্লিপগুলো মুছে ফেলেছে, আর যেগুলো বাকি আছে সেগুলো সে চাইলে ইউজ করতে পারবে। তাকে তার কাজের জন্য গুড লাক করে। সুজিন কিছুটা অবাক হয়, কিন্তু তাও মেনে নেয়। যদিও সে তার বাবার এরকম সিক্রেট মেনে নিতে পারছে না, কিন্তু সত্যটা ফাঁস হলে তার বাবা এবং তার দুজনের জীবন অনেক বেশি নষ্ট হয়ে যাবে। তার বাবা এসব অনেক কষ্ট করে অ্যাচিভমেন্ট করেছেন। সুজিন তাকে বলে, তুমি গিয়োর মতো, যে কিনা শুধু সুন্দর জিনিস দেখানোর যোগ্য মনে করো। যাওয়ার আগে সুজিন হুয়ানকে জানায় সেদিন সে চলে গিয়েছিল, তখন বেগ তাকে তার মায়ের একটি ছবি দিয়েছিল। সে খামটি হুয়ানকে দিয়ে চলে যায়। কাঁপা কাঁপা হাত নিয়ে হুয়ান প্রথমবারের মতো তার মায়ের ছবি দেখে। তার মায়ের ছবি দেখে সে বুঝতে পারে তিনি কখনো কুৎসিত ছিলেনই না, যেমনটি পৃথিবী দাবি করেছিল। অনেক বেশি ইমোশনাল হয়ে সে কাঁদতে থাকে, আর বুঝতে পারে যে সে চাইলেও তার মাকে আর ন্যায় বিচার দিতে পারবে না। পৃথিবীতে সৌন্দর্য দেখতে কেমন, এই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। আর এর সাথেই আজকের এই মুভির গল্পটি শেষ হয়ে যায়।